গরিব বোনের জাদুর চুড়ি। অনেকদিন আগের কথা, কৃষ্ণপুর নামের একটা গ্রামে রাইসা ও রাফি নামের দুই অনাথ ভাই বোন বাস করত। ওদের বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে ওরা দুই ভাই বোন গ্রামেই বসবাস করে। ওদের বাবা মায়ের রেখে যাওয়া কিছু জমানো টাকা দিয়েই ওরা ওদের দিন চালাচ্ছিল। কিন্তু এভাবে আর কতদিন? অল্প কয়েক মাস পরেই সব টাকা শেষ হয়ে যাবে। তাই ওরা দুই ভাই বোন মিলে চেষ্টা করে কিছু একটা করে আয় করার। তাই ওরা গ্রামের যে সকল বাড়িতে কোনো কাজের লোকের দরকার হতো তাদের বাড়িতে দৈনিক চুক্তিতে কাজ করে দিত। একদিন কাজ করে ওরা 100 টাকা পেত, আর সেই টাকা ওরা জমিয়ে রাখতো অথবা বাজার করে বাজারে এনে খেত। এভাবেই দুই ভাই বোনের দিন কাটছিল। ওরা স্কুলে যেত নিয়মিত, আবার স্কুল শেষ করে এসে কাজে যেত। ওরা দুইজন অনেক লক্ষ্মী আর ভদ্র ছেলে মেয়ে ছিল। গ্রামের মানুষরাও ওদের খুব পছন্দ করত। নিজের ছেলে মেয়েদের মতোই ওদেরকেও মাঝে মাঝে খাবার খাওয়াতো। তাই ওরা কোনো রকমে ওদের দিন ভালোই কাটাচ্ছিল। কিন্তু যত দিন যাচ্ছিল ওরা বড় হচ্ছিল আর ওদের খরচ বাড়ছিল। আর একা একা সবটা সামাল দেওয়াও ওদের জন্য মুশকিল হয়ে পড়ছিল। একদিন রাইসা ও রাফি একসঙ্গে বাজারে যায়। ওরা যখন বাজার থেকে বাড়ি ফিরছিল তখন গাছের নিচে একটা পাখিকে পড়ে থাকতে দেখে। পাখিটার ডানা ভাঙা ছিল। এই রাইসা, দেখ তো, এই পাখিটার ডানাটা ভাঙা। আমাদের মনে হয় পাখিটাকে কোনো শিকারী আঘাত করেছে। চল চল, আমরা পাখিটার একটু সেবা করি। হ্যাঁ হ্যাঁ রাফি, চল পাখিটাকে বাড়িতে নিয়ে যাই। শুনেছি চুন আর হলুদ মাখিয়ে দিলে ব্যথা সেরে যায়। আমাদের বাসায় তো চুন হলুদ আছে। চল পাখিটার ডানায় চুন হলুদ লাগিয়ে কাপড় বেঁধে দিই। পাখিটাকে নিয়ে চল চল। ওরা দুই ভাই বোন পাখিটার অনেক সেবা যত্ন করে, আর পাখিটার সেই ভাঙা ডানায় চুন হলুদ মাখিয়ে দেয়। পাখিটার সঙ্গে রোজ কথা বলে, আবার পাখিটাকে জঙ্গল থেকে পোকামাকড় ধরে এনে যত্ন করে খাওয়ায়। পাখিটা ওদের সেবা যত্নে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। অল্প কিছুদিনের মধ্যেই পাখিটা আবারও আগের মতো উড়তে শুরু করে। এটা দেখে ওরা দুই ভাই বোনই অনেক খুশি ছিল। ওরা ওদের কাজ শেষ করে এসে পাখিটার সঙ্গে খেলা করত। ওরা যেখানে যেত পাখিটাও ওদের সঙ্গেই যেত। সব মিলিয়ে ওরা অনেক খুশি ছিল। কিন্তু একদিন ওরা যখন স্কুল থেকে বাড়ি ফিরে দেখে ওদের পাখিটা ওদের বাড়িতে নেই। ওরা অনেক জায়গায় খোঁজে, কিন্তু কোথাও সেই পাখিটা পায় না। এটা দেখে ওদের মন ভীষণ খারাপ হয়। এভাবে কয়েকদিন চলতে থাকে। একদিন রাইসা যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন ওর বান্ধবী লিয়া ও কবিতাকে গাছের নিচে দাঁড়িয়ে গল্প করতে দেখে। কবিতা বলছিল, এই দেখ দেখ, আমার বাবা আমার জন্য ঢাকা থেকে কত সুন্দর দামি চুড়ি নিয়ে এসেছে। এগুলোকে রেশমি চুড়ি বলে। এই চুড়িগুলো না, দেখ হাতে পরলে কেমন ঝুনঝুন শব্দ হয়। আমার তো চুড়িগুলো অনেক প্রিয়। যেই জামার সঙ্গে পরি সেই জামার সঙ্গেই মানায়। আমি বাবাকে বলেছি আবার ঢাকা গেলে আমাকে এমন চুড়ি আবার এনে দিতে। হ্যাঁ হ্যাঁ, তোর চুড়িগুলো তো খুবই সুন্দর, খুবই সুন্দর। তখন রাইসা এসে বলে, হ্যাঁ কবিতা, তোর চুড়িগুলো সত্যি অনেক সুন্দর। আমারও তোর চুড়িগুলো দেখে একটু পরতে ইচ্ছে করছে। এত সুন্দর চুড়ি আমি কখনো দেখিনি। আর আমি তো আজকে লাল রঙের জামা পরেছি। আমার জামার সঙ্গে চুড়িগুলো বেশ মানাবে। তুই যদি কিছু মনে না করিস, আমি কি তোর এই চুড়িগুলো থেকে কয়েকটা চুড়ি হাতে পরবো? একটু সময় পরবো, তারপর আবার তোকে দিয়ে দেব। একটু পরতে দিবি? রাইসাকে সবাই খুব পছন্দ করত, আর ওর বান্ধবীরাও অনেক পছন্দ করত। তাই কবিতা কিছু না ভেবে চুড়িগুলো হাত থেকে খুলে রাইসাকে পরিয়ে দেয়। রাইসা এত সুন্দর লাল রেশমি চুড়ি পরতে পেরে অনেক খুশি হয়। আর তারপর ওরা সবাই মিলে খেলাধুলা করতে থাকে। খেলা শেষ করে যার যার বাড়ি চলে আসে। কবিতা, রাইসা কারোই মনে থাকে না যে চুড়িগুলো রাইসার হাতেই রয়ে গেছে। রাইসা বাড়ি এসে বাড়ির কাজকর্ম করতে থাকে। উঠান ঝাড়ু দেয়, তারপর বাসন কোসন মাজতে থাকে। ওগুলো কাচের চুড়ি ছিল, তাই ও যখন বাসন মাজতে শুরু করে একটু জোরে আঘাত লাগতেই কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।
তখনই রাইসার মনে পড়ে এগুলো তো কবিতার চুড়ি। তখনও ভীষণ ভয় পেয়ে যায় আর কান্না করতে শুরু করে। এটা কি হলো? আমার হাতের চুড়িগুলো ভেঙে গেল কি করে? এখন আমি কবিতাকে কি জবাব দেব? কবিতা আমার কত ভালো বন্ধু, ও আমাকে বিশ্বাস করে চুড়িগুলো পরতে দিয়েছে। ওর বাবা ঢাকা থেকে এনেছে। এখন যদি আমি চুড়িগুলো ফেরত দিতে না পারি, ও আমাকে ভুল বুঝবে, ভাববে আমি ইচ্ছে করে ওর চুড়িগুলো ভেঙে ফেলেছি। এখন কি হবে? রাইসা কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে আর একটা গাছের নিচে হতাশ হয়ে বসে থাকে। তখন রাফি আসে। কি হয়েছে রাইসা, কান্না করছিস কেন? আর বলিস না ভাই, আমি কবিতার হাত থেকে চুড়ি নিয়ে পড়েছিলাম। ওর চুড়িগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু ওগুলো যে আমার হাতেই পড়ে আছে আমার একদম মনে নেই। আর আমি ওই চুড়িগুলো পরেই কাজ করছিলাম, আর আমার হাতে আঘাত লেগে চুড়িগুলো ভেঙে চুরচুর হয়ে গেছে। এখন আমি কবিতাকে চুড়ি কিভাবে ফেরত দেব? আহা, কান্না করিস না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আমি দেখছি কি করা যায়। তুই কবিতাকে বলিস যে চুড়িগুলো কয়েকদিন পর ফেরত দিবি। এটা নিয়ে এত মন খারাপ করিস না। তখনই ওদের সামনে ওদের পালিত সেই পাখিটা এসে দাঁড়ায়। আর পাখিটা তখন মুহূর্তের মধ্যেই রূপ পাল্টে একটা সুন্দর পরীতে বদলে যায়। এটা দেখে ওরা দুই ভাই বোন অবাক হয়ে যায়। আরে, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি? আমাদের এই পাখিটা একটা পরীর মতো হয়ে গেল কি করে? এই রাফি ভাইয়া, আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখছি। এটা তো ওই পাখিটাই ছিল যেটার ডানা ভেঙে গিয়েছিল, আর আমরা সেবা যত্ন করেছিলাম। আমাদের ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এই পাখিটা পরি কি করে হয়ে গেল? এটা কি কোনো ডাইনি বা পিশাচিনি নাকি? তোমরাও না পারো। আমি কোনো ডাইনি পিশাচিনি নই, আমি পরিরাজ্যের রাজকন্যা। আমি পাখি হয়ে মাঝে মধ্যে পৃথিবীতে ঘুরে বেড়াই। আমি ওই দিনও পৃথিবীতে এসেছিলাম, কিন্তু একটা শিকারী আমার ডানায় তীর ছোড়ে, তাই তো আমি অসুস্থ হয়ে পড়ি। আর তোমরা আমাকে তুলে এনে সেবা যত্ন করো। তোমাদের সঙ্গে যতদিন ছিলাম আমার খুব ভালো লেগেছে, তাই তো আমি পরিরাজ্যে যেতে চাইনি। ওই দিন তোমরা বাসায় ছিলে না, আমার বাবা মা এসে আমাকে জোর করে নিয়ে যায়। আমি তাদেরকে অনেক বলে বুঝিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। তোমরা তো আমার বন্ধু, তোমরা আমার কত সেবা যত্ন করেছো। রাইসাকে চিন্তিত দেখে আমারও খুব চিন্তা হচ্ছে। বলো রাইসা, কি নিয়ে চিন্তা করছো? আমাকে তোমার বন্ধু ভেবে বলতে পারো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। পরীর কথা শুনে রাইসা সেই চুড়ি আর ওর বান্ধবীর ব্যাপারে সবকিছু পরীকে খুলে বলে। সব শোনার পর পরী বলে, ও এই কথা, এটা নিয়ে চিন্তা করতে হবে না। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি একটা জাদুর চুড়ি দিচ্ছি। এই চুড়ি থেকে তুমি অনেক অনেক চুড়ি বের করতে পারবে, আর সেখান থেকে তোমার বান্ধবীর জন্য রেশমি চুড়ি বের করে ওকে নিয়ে দিয়ে দিও। আর বাকি চুড়িগুলো তোমরা বাজারে নিয়ে বিক্রিও করতে পারবে। তোমরা তো কোনো কিছু করে টাকা আয় করার কথা ভাবছিলে, তোমরা চুড়ি বিক্রি করেই এখন থেকে অনেক অনেক টাকা আয় করতে পারবে। এই নাও, এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে উপহার। আমি চলি, বাবা মা আমার জন্য অপেক্ষা করছে। এই বলে পরী উড়ে চলে যায়। রাইসা ও রাফি জাদুর চুড়িটা পেয়ে অবাক হয়ে যায়। ওরা তারপর চুড়িকে বলে, জাদুর চুড়ি, আমার বান্ধবীর যে রেশমি চুড়িটা ছিল অমন একটা হুবহু চুড়ি এনে দাও। এতটুকু বলতে সেখানে কবিতার মতো হুবহু রেশমি চুড়ি প্রকট হয়ে যায়। এটা দেখে রাইসা অনেক খুশি হয়। তারপর চুড়ির কাছ থেকে ওরা অনেক অনেক রেশমি চুড়ি চেয়ে নেয়। তারপর দুই ভাই বোন মিলে চুড়িগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। রাইসা কবিতাকে ওর চুড়িটা ফেরত দেয়, আর ওরা পাশাপাশি চুড়ি বিক্রি করার ব্যবসা শুরু করে দেয়। ওদের জাদুর চুড়ি থেকে নেওয়া চুড়িগুলো খুবই সুন্দর ছিল, তাই গ্রামের সবাই ওদের থেকে সব চুড়ি কিনে নেয়। আর অল্প সময়ের মধ্যেই ওরা চুড়ি বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। ওদের আর কোনো অভাব থাকে না। দুই ভাই বোন মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। জাদুর ঘাসের লেহেঙ্গা। বৌমা, ও বৌমা, এই ঘাসের জামাটা পাল্টে নাও না।
তোমাকে আমি কত সুন্দর সুন্দর শাড়ি গহনা ড্রেস দিয়েছি, ওগুলো তো পরতে পারো। মানলাম তোমরা অধিবাসী, তাই বলে কি সব সময় এমন ঘাস লতা পাতার পোশাক পরে থাকবে? আমরা তো শহরে বাস করি, আমাদের মান সম্মানের কথা একটু চিন্তা করো বৌমা। মা, আমরা যারা অধিবাসী, আমাদের এটা সংস্কৃতি। আমরা কাপড় চোপড় পরি না, এমন ঘাসের পোশাকই আমাদের পরতে হয়। আপনি দয়া করে আমাদের সংস্কৃতিটা ভুলে যেতে বলবেন না। শোনো মৌমিতা, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু এমন ঘাসের পোশাক পরে তুমি বাইরে বের হলে আমার যে মান সম্মান থাকবে না। আর তাছাড়া পরিবারের কি অবস্থা দেখছই তো, তোমার স্বামী রাহুলের চাকরিটা চলে গেছে, এখন এই সংসার কি করে চালাবো সেই চিন্তায় বাঁচি না। তার উপরে তুমি যদি এমন পোশাক পরে ঘুরে বেড়াও, আমার কি আর ভালো লাগে বলো? মা, আপনি চাইলে আমি একটা কাজের ব্যবস্থা করতে পারি, সেটা দিয়ে টাকাও আয় করতে পারবো। টাকা আয় করতে পারবে? সেটা আবার কিভাবে? মা, আমি খুব ভালো সেলাইয়ের কাজ জানি। আমি যদি সুন্দর সুন্দর জামা কাপড় বানাই আর সেগুলো নিয়ে বাজারে বিক্রি করি, তাহলেই তো আমাদের বেশ ভালো টাকা আয় হয়ে যায়, তাই না? তুমি আবার সেলাইয়ের কাজ কবে করেছো? তখনই রাহুল সেখানে চলে আসে। হ্যাঁ মা, মৌমিতা অনেক ভালো সেলাইয়ের কাজ জানে। আমি যখন অধিবাসীদের ওইখানে গিয়েছিলাম আমার অফিসের কাজে, তখনই তো আমার সেখানে মৌমিতার সঙ্গে দেখা হয়। সেখানে আসলে অধিবাসীরা আমাকে ভেবেছিল ওদের শত্রু, তাই তো আমাকে মেরে ফেলতে চাইছিল। তখনই মৌমিতা আমাকে বাঁচায়, আর ওদের সঙ্গে ঝামেলায় আমার জামা অনেকখানি ছিঁড়ে যায়। তারপর তো মৌমিতা নিজে সেলাই করে আমাকে জামা বানিয়ে দিয়েছে। আমার মৌমিতাকে এত ভালো লাগে যে আমি ওকে বিয়ে করে নিয়ে আসি। ওর হাতের কাজ দেখলে তোমারও খুব পছন্দ হবে। ও তাই নাকি? তাহলে বৌমা, আমি তোমাকে বেশ কিছু কাপড় কিনে এনে দেব, তুমি সেগুলো সেলাই করে জামা বানিয়ে বাজারে বিক্রি করতে থাকো। কিন্তু বৌমা, তুমি যদি ঘাসের পোশাক পরে বাজারে যাও, মানুষজন যদি তোমাকে পাগল ভাবে? না মা, পাগল কেন ভাববে? মানুষ অধিবাসীদের আগে থেকেই দেখে, এখন তো টিভিতে মোবাইলে সব জায়গায় দেখা যায়, ওরা বুঝতে পারবে আমি অধিবাসী। এ নিয়ে আপনি চিন্তা করবেন না। তারপর মৌমিতার শাশুড়ি মৌমিতাকে কাপড় এনে দিলে মৌমিতা সেই কাপড়গুলো দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস বানায়। আর তারপর ও ঘাসের পোশাক পরেই চলে যায় বাজারে সেই ড্রেসগুলো বিক্রি করতে। মৌমিতার পরনে এমন অদ্ভুত ঘাসের জামা দেখে সবাই মৌমিতাকে দেখতে ভিড় করে, আর তারপর সেখানে রাখা ড্রেসগুলো দেখতে পায়। মৌমিতার হাতের কাজ সত্যি অনেক সুন্দর ছিল, তাই সবার ড্রেসগুলো পছন্দ হতে থাকে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সব জামা বিক্রি হতে শুরু করে। এই যে শুনছেন, এই লেহেঙ্গাটা কত টাকা? এটার দাম 2000 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা প্যাকেট করে দিন। আমার আগামী সপ্তাহে আরো 10টা লেহেঙ্গা লাগবে। আপনার ডিজাইন করা লেহেঙ্গাগুলো সত্যি অনেক সুন্দর, তৈরি করে রাখবেন কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তৈরি করে রাখবো। তখনই একটা মেয়ে আসে। এই যে শুনছেন, আপনার কাছে কি বাচ্চাদের পোশাক আছে? আমার বাড়িতে ছোট ছোট ভাই বোন আছে, ওদেরকেও তাহলে এরকম সুন্দর ডিজাইনের পোশাক পরাতাম। এখানে তো বাচ্চাদের পোশাক দেখছি না। হ্যাঁ হ্যাঁ, এখানে নেই, তবে আপনি চাইলে আমি বানিয়ে আনতে পারবো। আপনি আগামী সপ্তাহের বাজারে চলে আসবেন, আমি আবার বাচ্চাদের পোশাক তৈরি করে সেগুলো বিক্রি করতে আনবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তারপর সেই মেয়েটা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে চলে যায়। মৌমিতা এভাবে নতুন নতুন ডিজাইনের ছোটদের বড়দের বাচ্চাদের জামা কাপড় সেলাই করতে থাকে, আর সেগুলো বাজারেও বিক্রি করতে থাকে। এভাবেই দিন চলছিল। একদিন মৌমিতা যখন পোশাক বিক্রি করছিল, তখনই বাজারে কবির নামের একটা ছেলে আসে। কবিরের নজর যায় মৌমিতার দিকে। মৌমিতা তখনও ঘাসের তৈরি একটা লেহেঙ্গা পরেছিল। তখন কবির মৌমিতার কাছে আসে। এই যে শুনছেন, আপনার গায়ের পরনে এই ড্রেসটা খুবই সুন্দর। আপনি কি আমাদের কোম্পানিতে চাকরি করবেন? তাহলে আমি আমার বাবার কাছে আপনাকে নিয়ে যাব। আপনি যেহেতু শহরেই থাকছেন, তাহলে আমার মনে হয় এভাবে বাজারে পোশাক বিক্রি না করে আপনার কোনো কোম্পানির জন্য কাজ করা উচিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো ভালোই হয়, আমাকে নিয়ে চলুন কোম্পানিতে, আমি কাজ করতে চাই। তারপর কবির মৌমিতাকে কোম্পানিতে নিয়ে যায়। কোম্পানিতে থাকা সবাই মৌমিতার পরনে এমন অদ্ভুত ঘাসের তৈরি পোশাক দেখে অবাক হয়ে ওর দিকেই তাকিয়ে থাকে।
কবির যখন ওর বাবার সঙ্গে মৌমিতার পরিচয় করিয়ে দেয়, তখন ওর বাবাও মৌমিতার পরনে অমন ঘাসের পোশাক দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, আরে, আপনি এত সুন্দর সুন্দর ডিজাইনার পোশাক বানান সেটা তো আমি দেখেছি, কিন্তু তার থেকেও বেশি সুন্দর আপনার পরনের এই ঘাসের পোশাকটা। তাহলে আপনি একটা কাজ করছেন না কেন? আপনি আর্টিফিশিয়াল ঘাস দিয়ে একটা পোশাক বানান। আর্টিফিশিয়াল ঘাস তো নষ্ট হয় না, তাহলে ডিজাইন করে বানালে আমার মনে হয় মানুষ পছন্দ করবে। আপনি এক কাজ করুন, আজই অফিসে জয়েন করুন আর বেশ কিছু আর্টিফিশিয়ালের ড্রেস বানাতে শুরু করুন। আরে হ্যাঁ, আমি তো এটা একদমই ভাবিনি। আর্টিফিশিয়ালের ঘাস দিয়ে তো আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই কাজে লেগে পড়ছি। তারপর মৌমিতা সেদিনই কাজে লেগে পড়ে আর বেশ কিছু আর্টিফিশিয়ালের ঘাস দিয়ে লেহেঙ্গা, ড্রেস, শাড়ি বানিয়ে ফেলে। তারপর সেগুলো তাদের কোম্পানির শোরুমে রাখা হয়। মানুষজন সেই সুন্দর সুন্দর ঘাসের পোশাক দেখা মাত্রই সেগুলো কেনার জন্য হুটোপাটি শুরু করে দেয়। কিন্তু পোশাক খুবই অল্প পরিমাণে বানানো হয়েছিল, তাই সবাই সেই পোশাক কিনতে পারে না। পরবর্তীতে কোম্পানি থেকে মৌমিতার কাছে আরো অনেকগুলো পোশাক বানানোর অর্ডার আসে। মৌমিতা খুশি হয়ে বাড়ি চলে আসে আর এসে ওর শাশুড়ি আর মাকে সব ঘটনা খুলে বলে। আরে বৌমা, তুমি তো সত্যি কামাল করে ফেলেছো। তোমার এই ঘাসের পোশাক নিয়ে আমি ভাবছিলাম মানুষজন কি না কি ভাববে, আর তুমি তো এই ঘাসের পোশাক দিয়েই এত টাকার মালিক হয়ে যাচ্ছ। আমাদের সংসারের সব অভাব দূর হয়ে যাচ্ছে। সত্যি তোমার মতো বৌমার তুলনা হয় না। না না মা, সবকিছু তো আপনার দোয়ায় আর আমার স্বামীর ভালোবাসায়। আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমি এত দূর আসতে পারতাম না। তবে আমার কোম্পানির সঙ্গে কথা হয়েছে, আমি তাদের কোম্পানিতে কাজ করার পাশাপাশি নিজেরও একটা কোম্পানি খুলতে চাই, যেন আমার নিজেরও একটা কাজের জায়গা থাকে। তা তো বুঝলাম, কিন্তু মৌমিতা, কোম্পানি খোলার জন্য তো অনেক টাকার প্রয়োজন। আমাদের কাছে কি এত টাকা হবে? আমরা এত টাকা কি করে ম্যানেজ করব? এটা নিয়ে তুমি চিন্তা করো না, আমাদের অফিসের বস অনেক ভালো। উনি বলেছেন আমাকে লোনের ব্যবস্থা করে দেবেন। আমি ওনাদের কোম্পানিতে চাকরি করে করে টাকাগুলো পরিশোধ করে দেব, পাশাপাশি নিজের কোম্পানিতেও কাজ করব। তোমার কিন্তু হেল্প লাগবে। আমি ঘাসের তৈরি লেহেঙ্গা বানাবো আর তুমি সেগুলো বিক্রি করার আর সেগুলো প্যাকেজিং এর কাজ করবে। পারবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। তুমি নিজে এত পরিশ্রম করছো আর আমি তোমাকে সাহায্য করতে পারবো না? অবশ্যই পারবো। সত্যি তুমি শুধু আমাদের নয়, তোমার পুরো অধিবাসী সম্প্রদায়ের মুখ উজ্জ্বল করেছো। তোমাদের অধিবাসীরা তো অনেক কষ্ট করে দিন যাপন করে। তুমি তোমার কোম্পানিতে তোমাদের গ্রামের অধিবাসী মেয়েদেরকে নিয়োগ দিতে পারবে, যেন তারাও তোমার মতো করে কাজ করে স্বাবলম্বী হতে পারে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। কাজটা একটু গুছিয়ে নিয়ে আমরা সবাই মিলে আমাদের গ্রামে যাব আর আমার পরিবার আর আমার আত্মীয় স্বজন সহ প্রতিবেশী সবাইকে এই ব্যাপারে বলবো। এভাবে দিন চলতে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই মৌমিতা নিজের কোম্পানি খুলে ফেলে আর তারপর ওর গ্রামে ফিরে গিয়ে ওর সম্প্রদায়ের সবাইকে এই ঘটনা খুলে বলে। আর সেখানে থাকা দরিদ্র অসহায় মেয়েদের ওর কোম্পানিতে কাজে নিয়ে নেয়। এখন মৌমিতা নিজের পাশাপাশি অন্য মেয়েদেরও কাজের সুযোগ তৈরি করেছে। ওর কোম্পানিতে ও সুন্দর সুন্দর ঘাসের লেহেঙ্গা, ঘাসের শাড়ি, পোশাক, ফ্রক, নানা রকম ড্রেস তৈরি করে আর